প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি। আলোচনায় আছেন আমাদের সাথে আসলে ২ জনকেই পরিচয় করানোর কিছু নাই। পিনাকি দাদা এবং আসিফ মাহতাব। এই আন্দোলনে প্রচন্ড আ যে বিপজ্জনক সময়, সেই সময়তেও শুধু এই আন্দোলন না, বিগত আন্দোলনগুলোতেও দেখেছি যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে, থেরাপি চলছে। তিনি ঠিকমতো উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না। আ এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকেই হারিয়ে ফেলেছি। এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব। আসিফ মাহতাব, আ আ আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন। জি। যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনাকে আমরা দেখছি না। আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে। তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে, পিনাকিদা যেটা বলছিলেন, আমি বিশ্বাস করেন, আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন উপদেষ্টার নাম বলতে, আমি চিনিও না। নামও জানি না, মনে হয় ৩-৪ জনের নাম বলতে পারবো, এর বাইরে সবাইকে চিনিও না আমি। এবং চেনার প্রয়োজনও মনে করি না, বা তারা চিনাইতেও চান না। যখন আপনার ইন্টারেকশন হবে, একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন, বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করত। মানে ভালো খারাপ সেটা পরের কথা। সে করতো যে কারণে আমরা দেখতাম। মানে উনারা কোথাওই নাই। মানে উনারা করেন কি আসলে? মানে উনারা কি সারাদিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না। তো এই যে আপনি বাইরে চলে গেলেন, মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন, নাকি আপনার সাথে কি এই যে সরকার, একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি, সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা, বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? এইখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা ১ নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনিশনটা কি আসলে? বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে। তা এটা গণ-অভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল, আমার আদর্শ অবভিয়াসলি I was inspired by my religion, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে। বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই। অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে, মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার। আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকেই এই আন্দোলন, শুধু এটা না, আমি বাংলাদেশের ১ম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা, সেটা আমিই ফার্স্টে করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান, আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেইল স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্টে করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না, যে আমি কিছু একটা পাবো, আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে, এরকম না। আমি এখানে এই জন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো, দ্যাটস ফাইন, আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাসগুলি, আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে, ইটস ফাইন, আমার দরকার নাই। হাউএভার, দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে, বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস, যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, একদম ৫ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি, কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই, মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেইলিয়ার ইন এভরি লেভেল। সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসাবে ধরতে পারছি না, দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না। আমি যদি আরো একটু ফার্দার ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা, যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার, সে এরকম বলেছিল যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো,
যেখানে এনজিওর যে মাস্টাররা তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়, তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে, তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে, তার কালচার, অফিস কালচার সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ, আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করব, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস এ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত, এনজিও কারো মানে কিভাবে বোঝাবো, যে কারো আন্ডারে তারা তো থাকে না, কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট, জনগণের দাস মানে সার্ভেন্ট তারা। তো তারা এইভাবে ট্রিট করছে না, তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমরা এই লোকটাকে নিলাম। ওয়েল, আপনি নিলেন কেন? আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন? কি প্রসেসে নিলেন? আপনি বললেন হয়ে গেল? হ্যাঁ, এই তার মানে কি আপনারা কি আমার মাস্টার নাকি? ইউ ওয়ার্ক ফর মি, আই ডোন্ট ওয়ার্ক ফর ইউ। পিনাকি দাদা, আপনি শুরু করেন। প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আমি তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে, এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে। অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক, এবং শেখ হাসিনার বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে, লিখে গেছে, লেখালেখি করে গেছে, এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো। এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ, হ্যাঁ, এরা কেউই খুব দক্ষতা নাই, মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না, এদের কোনো ধরনের দক্ষতা নাই, এরা কোনো কাজ জানে না, এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না, কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না, ম্যানেজমেন্টের কোনো স্কিল নাই, বয়স্ক, বৃদ্ধ, জরাজীর্ণ, প্রত্যেকের হাজারোটা অসুখ, তারা চলতে পারে না। আপনি দেখেন এই যে আব্দুল্লাহ মারা গেল, 100 দিন রোগে ভুগে সিএমএইচে মারা গেল বাচ্চাটা। এ তো আমাদের সবচেয়ে আমি বলবো যে এই পর্যন্ত আমি জানি না আরো কে কে আহত আছে, খোদা না করুক, এসে শেষ শহীদ হলো আর কি আমাদের। তো এখন এই যে ছেলেটা মারা গেল, বাচ্চাটা মারা গেল, এই যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মৃতদেহটা দেখে আসা, ডেড বডিটা দেখে আসা, জানা যায় অংশ নেওয়া? কেউ গেছে? এতগুলো উপদেষ্টা আছে, একজন গেছে? যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসছে, ক্ষমতা উপভোগ করতেছে, সেই একটা বাচ্চা মারা গেল 100 দিন ভুগে, একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আসে? মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের চেয়ার গুলোতে বসে আছে? এই প্রশ্নটা তো করতে হবে। এবং এই জন্যই বসে নাই, কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না, ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে। সে তার বাচ্চাও না, ওরা তো আমাদের বাচ্চা, কিন্তু এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না। বাচ্চা হলে নিশ্চয়ই যেত, নিজের ছেলের জানাজায় যেত না? ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ছেলে না, ওরা আমাদের সন্তান। এই আব্দুল্লাহর মৃতদেহ তো চারদিকে 4 জন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে। আমি শিওর আজকে যদি আসিফ উপদেষ্টা হতো, আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো, আমি শিওর ও যে সামনে দাঁড়াইত, ও ইমামতি করতো, শুধু ইমামতি করতো না, তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে যাইতো। আমি শিওর এটা বলে দিতে হইতো না, কারণ ও ওন করে। ও তো বুক চিতায় তো এই লড়াইয়ে নামছে, ছাত্রদের উৎসাহ দিছে। কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিল? আসিফ নামছিল? শুধু নাম ছিল না, গ্রেফতার হয়েছে, এবং তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে, হাঁটতে পারতো না, হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে, এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে, তাই না আসিফ? হ্যাঁ, হাত কিন্তু আঙুল উঁচু করে আছে, মানে একটা সাইন দিচ্ছে, তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে, বিশ্বাস অনুসারে, তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদাতের চিহ্ন দিয়ে দিচ্ছে। এরকম ছেলে যদি থাকতো, আসিফরা যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে, আজকে চেহারা অন্যরকম হতো। চেহারা আজকে তো আমাদেরকে প্রত্যেককে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে, লজ্জা দিতে হবে, আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না? আপনার ছেলে নাও, যারা শহীদ হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে?
যারা আহত হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের, তা আপনি যেতেন না? এই তো উপদেশটা আমার। বাচ্চারা রক্ত দিল, আর এই বুড়া হাবড়া, আমি বলি বুড়া খাটাস, এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ। না, কালকে রাতে যখন দেখেন, রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম, সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, মানে এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, তার মানে 1 মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে। তো কালকে হাসপাতালে, পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে, যখন আমি চিকিৎসা নিয়ে আমি আপনাকে ইলিয়াস, আমি আপনাকে আজকে বলতেছি, আপনি লিখে রাখতে পারেন, কিচ্ছু করতে পারবেন, ওরা জানেই না। আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে, কেউ না কেউ ফোন করে, এবং আমি ওদের ফোন ধরি, কথা বলি, দীর্ঘ সময় ফোন করে কথা বলে, ওরা কান্নাকাটি করে, আমিও কিছু কান্নাকাটি করি, এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি। এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে, কেউ জানে না। আমি বলতেছি ওরা কেউ জানে না, কথা বলেনি ওদের সাথে, ওদের সমস্যাটা কি জানে না। বললেই হলো 1 মাসের মধ্যে সলভ করবে, জীবনেও পারবে না ওরা কিছু। আমি আজকে লিখে দিতে পারি, যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব, কুত্তায় খাও, আমি কান কেটে দিয়ে দিব, কুত্তায় খাওয়াবে। না, সে করার জন্য করবে না করবে সেটা তো পরে, মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে? মানে এই সময়টাতে ডিসেম্বরে পারবে না ইলিয়াস, ডিসেম্বরে ওরা পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না, কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায়। না, আপনি একজন চিকিৎসক, আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা, পায়ের সমস্যাগুলো, এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে, এবং সেটা ইলিয়াস আপনি জানেন, আসিফও জানে, আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি এটা ভলান্টিয়ার করব। আমি এই একটা পরিকল্পনা করছিলাম, ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করা হবে, যেখানে সমস্ত আহতরা আসবে, তাদের চিকিৎসা শুধু হবে না, তাদের সাইকোথেরাপি হবে, কাউন্সেলিং হবে, এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে। আমি 5ই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি। তারপরে ডিজি হেলথ, তারপরে এটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে, ডিজি হেলথকে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে। আমি লিখে দিছি প্রজেক্টের রেশনাল, লিখে দিছি অবজেক্টিভ, লিখে দিছি। তারপরে তাদের আসার কথা ছিল, কেউ আসেন। আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকার কথা চিন্তা করুন না আপা, আমি টাকা জোগাড় করে দিই। আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম, কয় টাকা লাগতো? সেটা তো আমরাও বিভিন্ন সময় এই কথাগুলো বলছি যে যদি টাকা প্রয়োজনে প্রবাসী ইলিয়াস, আমি তো ইলিয়াস নিজে দায়িত্ব নিতে চাইছিলাম, যে আমাকে দেন, আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিচ্ছি, আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি। একটা জিনিস 14 জনকে বলতে হয়, তারপরে কোনো কাজ না। এখানে খালি এটাই না, আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা যে এইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা প্রথম আলোর হয়ে কাজ করতো, ডেইলি স্টারের হয়ে কাজ করতো, তারা এখানে আসছে। আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন, তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেইলি স্টারের, বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার। হ্যাঁ, তারপরে ফারুকি হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে, হাস্যকর মনে করছেন, 8 পাস একজন ব্যক্তি, আমাদের উপদেষ্টা, যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন এই সবিরহাটের এইখানে, এরপরে রিহাব খেটেছেন যিনি, যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে, এমন একজন বিকৃত মনা, প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে। প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন। এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন, আমি প্রথম আলো নিয়ে কথা বলছি, আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি, তাদের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা দেখছি যে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক, আমি ওনাকে আসলে শফিকুল আলম, উনি যে আসলে এই 15 বছর কোথায় ছিলেন আমি জানি না। তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন, এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন। এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা, আপনি তো বলছেনই বেশ কদিন ধরে, এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে, বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন, কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব, বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে?
প্রফেসর ইউনূসের সরকারের কথা বলতেছেন? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না। হ্যাঁ, প্রভাবিত হবে না, কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ, এবং তারা কখনো, তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব। একটা বলছেন, একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে। সেদিন দেখলাম, আর পরশুদিন দেখলাম কোন এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে, ভুল ধরায় দিলে সংশোধন করবেন। ধরায় দিলাম, ফারুকির নিয়োগটা ভুল হয়েছে এবং সংশোধন করে। হ্যাঁ, তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো, এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে, একই জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না, তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি, ক্ষমতায় গেছে আমরা আরেকটা হাসিনা। রাইট। কোনোদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনোটার জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে ঠিক আছে আমাকে কথা বাদই দেন, আমরা না হয় 2 পয়সার ইউটিউবার। অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে। ফরাদ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? ওরা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান। তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না, কখনোই শুনবে না, আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকি যদি পচা ডিম খায় এখন বাইরে গেলে, তাহলে ওর মাথার টনক নড়বে, প্রফেসর ইউনূসের টনক নড়বে, আরে আমাদের উপদেষ্টাগুলো তো পচা ডিম খাইতেছে, হ্যাঁ, পচা টমেটো খাইতেছে, তখন ওদের টনক নড়বে যে না। লজ্জা তো দাদা ধরেন, ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না, যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে, পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে, মান সম্মান আছে, যদি আরেকজনের জুতা দিয়ে পিটাইতো তাইলে কি অবস্থা। আপনি ফারুকিরে যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে, এরপরেও লজ্জা হয় না? ওরে ডিম জুতা টুতা খাইলেও লজ্জা হবে কিনা সেটা আসলে হবে না তো, হবে না। আচ্ছা, একটা ইন্টারাপ্ট করি। আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি, কিন্তু ওনার ফেসবুকে যেই ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল যে ওনার ব্যাপারে যেগুলো পোস্ট দেওয়া হচ্ছে তার অনেকগুলোই মিথ্যা। এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে, যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে, যে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে, এগুলি যে পোস্ট, সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি। আজকে যে দেখি নাই, তার মানে উনি ডিলিট করেছেন। উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয়, তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট? ওটা তো আমি নিজে করেছি কাজটা। সো ডিলিট করে তো লাভ নেই, এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে, সে ডিলিট করলেই হবে? সে তো সে বোয়াগ, এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে, তার একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে, সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি করছিলেন, বাইরে থেকে সেটে গিয়েছেন, সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে, ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে, জামাত ইসলামের একটা মিটিং হবে, গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে। তো সেই মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজ গুলো কি হলো, সেই ফুটেজ দেখার পরে ইচ্ছা মতো গালাগালি, এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয়, এটাও প্রমোট করে, মানে খামোখায় একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে, উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয়, এটা ওর নর্মাল একটা জিনিস। সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে, মিছিলটা আবার করাইতে হবে। কেন? বলছে মিছিলে সবার মাথায় টুপি দেওয়া লাগবে, টুপি নাই কেন? মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে, এবং নিজেরও তো দাড়ি আছে, নিজেরও মাথায় টুপি আছে, নিজেও তো দাড়ি আছে, অন্য টুপি। হ্যাঁ, যাই হোক, তো এগুলো করে সে এগুলো তো আর সরাইতে পারবে না, তার ফেসবুক পোস্ট সরায় তো লাভ নাই না। উনি কালচারের উপদেষ্টা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন, আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন, উনি পলিসি মেক করবেন, উনি ওখানে পুশ করবেন। তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে? আর যদি করে থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে এটা দেখাক যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে, মানে এটার অ্যানসারটা কি? বিএনপির একটা অংশ তাকে সাপোর্ট করতেছে,
হ্যাঁ, এবং যুক্তি কি? যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ, হ্যাঁ, সেটা তৈরি করবে, যেটা দেখে হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে। আরে বেটা, এই শেখ মুজিবের শাসন, হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে? কারা তৈরি করছে? ফারুকই তৈরি করছে। ও করতে পারবে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে হবে জানে? ও জিন্দেগিতে করতে পারবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি? আমাদেরকেই করতে হবে এই ন্যারেটিভ তৈরি। উনি করুক, উনি ওনার জায়গা থেকে করুক, কিন্তু উপদেষ্টা, কালচারাল উপদেষ্টা, উনি কালচার নির্ধারণ করবে সেটা তো না। আমাদের কালচার তো শুধু অ্যান্টি শেখ হাসিনা না, আমাদের কালচার তো আরো মানে বড় একটা বিষয়, তাই না? জাস্ট অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ উনি ওনার জায়গা থেকে করুক না। উনি নাটক সিনেমা বানাচ্ছে, ওখানে ওগুলো ওইটাও পারবে না, ওইটাও পারবে না। অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ, ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ ও তৈরি করতে পারবে না। এটা তো একটা স্কিল লাগে, স্পেসিফিক স্কিল লাগে। ওটা লিখুক তো, একটা উপন্যাস লিখুক তো। না, ওর বেশিরভাগ নাটকগুলোই নাকি আপনার ওই আরেকজনের নাটকই করে নেয়, এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিট্রে করেছে, যে কারণে মিডিয়াতে সবাই এই বিষয়গুলো জানে। এবং একটা হচ্ছে পিক পকেট, তার একটা আছে, আরেকটা হলো শনিবারের বিকেল। এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজান নিয়ে আপনার হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এটা আপনার মুক্তি পায় নাই, অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে, বুঝছেন? মানে এটার পুরো প্রযোজনা, টাকা পয়সা, ফান্ডিং যা যা সব সে ভারত থেকে পেয়েছে। সো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির দায়িত্ব দিয়েছি, যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন, প্রথম আলো, ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন। ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় না। এবং তার হওয়ার পরে আপনি একটা নায়িকা লাগবে, একটা নায়ক লাগবে। হ্যাঁ, তো আমি জানি না, এটা হইতে পারে যে, বুঝছো, ওই যে আমি তো বলছিলাম আসিফ নজরুল, আপনারা আমি ধরবো না যদি এরপরে উপদেশটা একজন ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসেন, তাইলে তো এই ইন্ডিয়ান নায়িকা যাদের সাথে কাজ করে তাদের নিয়ে আসে। এটাও হইতে পারে যে, বলতে পারে আপনি তো বলছিলেন আপাতত ফারুকিকে আনছি যে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করে, এরপরে সরাসরি নায়িকা নিয়ে আসবো আপনার প্রতি ব্লেমটা তো মনে হয় আপনার প্রতি পড়ে তাহলে। না, আপনার কথা তো রাখছে, তাহলে একটা জায়গায় রাখছে দেখা যায়। এবং আপনি দেখেন যে প্রথম আলো তাকে যেইভাবে করতেছে, এই একটা জায়গা। আরেকটা হচ্ছে চঞ্চল চৌধুরী, যে কিনা পলাতক, যারে খুঁজতেছে বাংলাদেশের মানুষ ভারতের এই দালালি করার জন্য। সেই চঞ্চল চৌধুরী কিন্তু তাকে নিয়ে প্রথম আপনার অভিনন্দন জানায় করছে ফেসবুকে। এই সব যেগুলো লুকাইছিল সবগুলো এখন একে একে বের হবে, সবগুলো এই ফারুকই বের করবে সব কথাকে। এবং আমার ধারণা যে প্রোটেকশনে তাদেরকে বের করবে। নাসিরউদ্দিন ইউসুফ এরাও বের হয়ে আসলে আমি অবাক হব না, চলেও আসতে পারে। বের হবে রামেন্দ্র মজুমদার বের হবে। আসিফ ভাই, আপনি তো মানে আসলে আমরা তো বাইরে ছিলাম, আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম থাকলেও আমরাও যে কোনো সময় যে পরিস্থিতি দেশে এখন, আসলে দেশের বাইরে যারা এখনো আছে এখনো পর্যন্ত তাদেরকেই ম্যানেজ করতে পারছে না। এছাড়া আপনি দেখেন ফারুকিরে নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সমালোচনায় সবাই মোটামুটি পক্ষে নিউজ করছে। তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা, সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না, জেল জরিমানা না, যে কোনো দিন নাই হয়ে যাইতে পারি। তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আন্দোলন করেছেন, এখনো আসলে এমন কিছু শুরু হইলে সেটা আপনাদের থেকেই শুরু হইতে পারে, সামনে করণীয়টা কি? করণীয়টা কি, এটা তো একটা কমপ্লিকেটেড ইস্যু। কারণ মানে আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবল হোক, বাট আরেকদিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে, এরকমে একদম মানে যাদের একদম টোটালি মানে বেইমানি করতেছে জনগণের সাথে, এখন এরপরে তো একটা টাইম সুনার অর লেটার আমাদের তো হয়তো বা কিছু করতে হতে পারে। এন্ড কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে। সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে, যে ক্লিয়ার বৈষম্য, তো এবং এই যে ফারুকি ওনাকে যদি নিচ্ছে যে এজেন্ডা, আরেকটা বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ছিল ডেমোক্র্যাটদের সাপোর্টে, তা এখন ডেমোক্রেটরা কিন্তু নাই। তো কাজে ওনারা যদি মনে করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিবে না, কারণ আমেরিকাও জানবে যে তারা ডেমোক্রেটের সাপোর্টার্স। তো কাজে আমাদের হয়তোবা সামনে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের তো অবভিয়াসলি মানে মুভ করতে হবে। তারা আসলে ভয় পাচ্ছে বা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা চলে আসবে এই সেই, কিন্তু তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে ভুল। জনগণকে ভয় পাওয়া উচিত। যেই জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে
সেই জনগণকে ভয় পাওয়া উচিত। সেই জনগণ কিন্তু আপনাদেরকেও, যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন, এক্সট্রিমিজম বেশি করেন, উগ্রবাদিতা বেশি করেন, তাহলে আপনাদেরকেও তাড়ানো জনগণের পক্ষে সম্ভব। মানে দ্যাটস আ ক্লিয়ার মেসেজ। উই আর নট অ্যাফ্রেড অফ ইউ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কি আমাদেরকে গায়ে গুলি করবেন? ইজন্ট ইট নট ক্লিয়ার যে আমরা গুলি ভয় পাই না? এটা তো ক্লিয়ার হওয়ার কথা এতদিনে। সেই ক্ষেত্রে আজকে ইলিয়াস, সরি ইন্টারাপ্ট করবেন, না না বলেন, কথা বলছে উগ্রবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এরকম একটা কিছু বলছে না? জঙ্গিবাদকে বরদাস্ত করা হবে না। আচ্ছা, মানে জঙ্গিবাদ এই ইস্যুটা তো ওয়ার অন টেররের একটা ভোকাবুলারি ছিল, ওটা থেকে তো আমেরিকা সরে আসছে। তারা কিন্তু এখন আর এই পলিসি পার্সু করে না, এই পলিসি এখন একমাত্র পার্সু করে ইন্ডিয়া। হঠাৎ করে জঙ্গিবাদের কথা কেন বললো আসিফ নজরুল? কে তাকে দিয়ে বলালো? এটা বিশাল সিগনিফিকেন্ট ঘটনা। আপনি ফেসবুকে পোস্ট করছেন, আমিও সেটা পরে পোস্ট করছি আপনার নিয়ে। মানে এটা বিশাল সিগনিফিকেন্ট যে হঠাৎ করে জঙ্গিবাদ আসিফ নজরুলের কোথায় চাপ দিল জঙ্গিবাদীরা, মানে এটা কোত্থেকে পাইলো সে? এটা বিরাট একটা ব্যাপার। যেই জঙ্গিবাদের তকমা নিয়ে আসিফ মাহতাবরা এতদিন মানে সামনে দাঁড়াইতে পারে না, কিছু বললেই জঙ্গিবাদের নিয়ে হয়তো আপনার মানে ওই কি বলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেও আসিফ মাহতাবদেরকে আপনার জঙ্গিবাদ বলা হয়তো। আমরা যদি মাঝে মধ্যে 2-1 রাকাত নামাজ পড়ি সেটার জন্য জঙ্গিবাদ বলা হয়। দাড়ি রাখলে সমস্যা, ইফতার করলে সমস্যা, টুপি মাথায় দিলে সমস্যা। যাই হোক, এই সমস্যাগুলো নিয়ে আমরা এতদিন ছিলাম। এখন আসিফ নজরুল কি সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় চিনবে, এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই। তিনি সেই দাদা এই জিনিসগুলো আপনি জানেন যে সেই যে কি বলে জাহানারা ইমামের সময় ওনার ভূমিকা কি ছিল। এরপরে উনি প্রথম ব্যক্তি যিনি কিনা ওয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন। সাইদিকে নিয়ে তিনি লিখেছিলেন আপনার সম্ভবত বিচিত্রা, সেই শাহরিয়ার কবিরের সম্পাদনায় তিনি লিখেছিলেন যে এক ধর্ম ব্যবসায়ীর উত্থান, এই শিরোনাম দিয়ে তিনি লিখেছিলেন। তো আসিফ নজরুল মাঝখানে রয়ের যেই কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায়, আস্তে আস্তে তাদেরকে মনে হয় যেন তারা বোধহয় আসলে আমাদের মতোই ডানপন্থী লোক। পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে, আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে। দাদা এখন আমাদের আমি আর একটা জিনিস বলি, এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো, দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, ওদেরকে একটু নামতে বলেন, ওই জায়গা থেকে একটু নামতে বলেন, হাটাজারি থেকে একটু নামতে বলেন, যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন। এবং এই যে যাত্রাবাড়িতে, ঢাকাতে যে সবচেয়ে হিরোইক ফাইটটা হয়েছে এটা তো যাত্রাবাড়ি, তাই না? ওই অঞ্চলটা কারা করছে? মাদ্রাসা ছাত্ররা করছে। ওই ফাইটটা মাদ্রাসা ছাত্ররা করছে, মূলত মাদ্রাসা ছাত্র। এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে, যখন প্রতিরোধের দরকার পড়বে, যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে, তখন মাদ্রাসা ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে। আর যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে, তখন ওরে বাবা, বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল, বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিল, এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটিতে, এসে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট করে ফেললো, এই করলো সেই করলো, এই জমায়েত করলো। চিন্তা করছেন এদের মানসিকতা? চিন্তা করছেন? আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা, ওই যে প্রথম আলো, আমি খেয়াল করিনি, আপনার পোস্ট দেখে তারপরে খেয়াল করলাম, তারা ওইটাকে স্পন্সর করছে, আপনার বুস্ট করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের 2.5 জন লোক হ্যাঁ মিছিল করছে। সেইটা প্রথম আলো আবার স্পন্সর করছে, এটা বুস্ট করে তারপরে মানুষকে জানাচ্ছে বামপন্থীদের সেই মিছিলের কথা। তো ছাত্র শিবির তো কিভাবে চলে সেটা তো ছাত্র শিবির সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে। ছাত্র শিবির ওই যে বাম দলের যে মিছিল ছিল, ওই মিছিলের মধ্যে যে 12 জনের মধ্যে 6 জন শিবির করে না, এটা কে জানে? বলে তো লাভ নাই আসলে। না, এইখানে আমার মনে হয় যে এই কারেন্ট এই মানে এনজিওগ্রাম গভর্নমেন্ট, তো এনারা হচ্ছে হয়তো বা একটা ট্রাই করবে যে ইন্টারন্যাশনালি আমাদের সবাইকে, ইনক্লুডিং আমাকেও, একটা হিসাবে এক্সট্রিমিস্ট হিসাবে, যেখানে মনে করেন আমার সব ধরনের মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, নাস্তিক থেকে শুরু করে আপনি মানে বৈদিক ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের মানুষের সাথে আমার অত্যন্ত, বুদ্ধিস্ট বলেন, ফ্রেন্ড আমার ভর্তি, সব ধর্মের মানুষের সাথে আমার ভালো সম্পর্ক। সেখানে তারা হয়তো বা দে আর গোয়িং টু ট্রাই অ্যান্ড সেল যে আমি হচ্ছে এক্সট্রিমিস্ট, আমি মৌলবাদী, যেগুলো তারা ন্যারেটিভ, ওয়ার অন টেরর ন্যারেটিভ তারা বলে, তারা এটা চেষ্টা করবে।
আমাকে ডিফেম করার চেষ্টা করবে, আমার এটাই মনে হচ্ছে। মানে মানে আমাকে ধরেন, আমি যখন মানে জেলে আমাকে পাঠায়, তখন মনে করেন যে হিন্দু ছেলেরা, খ্রিস্টান ছেলেরা মানে কিভাবে আমাকে রেসপেক্ট সম্মান করলো ওখানে, সেটা আপনি যদি দেখতেনই যে তাহলে বুঝতেন। বাট তারপরেও মনে করেন তাদের যে ন্যারেটিভটা, সেটা তারা ইন্টারন্যাশনালি বিল্ড করার আমার মনে হয় চেষ্টা করবে ফর ইন্টারন্যাশনাল সাপোর্ট, কারণ তাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট আই থিঙ্ক ইজ এখন একটু নড়বড়ে ট্রাম্প জেতার পর থেকে। জি দাদা, আমাদের এখন আসলে করণীয় কি, আসলে কি করা উচিত? কারণ বাংলাদেশের মানুষ তো এখনো পর্যন্ত আমরা মানে আমি জানি না যে মিডিয়া গণমাধ্যমে এখন পর্যন্ত এই যে এত নাকি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদ্যুৎ খাত থেকে গিয়েছে, এত নাকি লুটপাট, এমপি মন্ত্রীরা এত কিছু করেছে, বাংলাদেশের গণমাধ্যমে কোনো নিউজ নাই এখনো। আপনি নিশ্চয়ই আমার মতো একই রকম পান, ইমেলে সারাক্ষণ আসতে থাকে। আমি ইমেলে এই 200 GB আপনার কিনতে হয়েছে, এত ফুটেজ এটিয়ে পাঠায়। তো মানে এই যে বাইরের এই গণমাধ্যমের যে অল্টারনেটিভ হিসেবে যে এখনো পর্যন্ত আমাদের কাছে মানুষের চাওয়া যে কি করতে হবে ভাই, কি হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, আসলে কি করা উচিত বাংলাদেশের মানুষের এখন সামনে করণীয় কি? এটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন, মানে এটা তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কেউই অস্বীকার করি না যে এই সরকার তো আমাদের লড়াইয়ের ফলেই আসছে। আমরা তাদেরকে পছন্দ করি, উপদেষ্টাকে পছন্দ করি আর না করি, এটা তো আমাদের লড়াইয়ের সরকার। তো এই সরকার ফেল করুক, এটা আমরা নিজেরাও চাই না, এবং আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা কেউই চাই না। আবার এটাও ঠিক, এরা যে সমস্ত কাজ করে যাচ্ছে সেটাকে সহ্য করাটাও আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। তাহলে এখন করণীয়টা কি? করণীয় আমাদের একটাই আছে, যে সরকারকে আমাদের শক্তি এটা বুঝতে হবে, আমাদের শক্তিকে মান্যতা দিতে হবে। এবং এটা যদি মান্যতা না দেয় সরকার, তাহলে এই সরকারের সাথে হেড অন কলিশনে যেতে হবে আমাদের। মান্যতা এখন কিভাবে দেবে? আমরা তো এর আগে অনেকবার, আমি বললাম না যে আমরা এর আগে অনেক অনেক ভুল ধরায় দিছি, অনেক সময় ক্ষমা চাইতে বলছি, কোথাও কখনো তারা ক্ষমা চায়নি, ভুল স্বীকার করেনি। হ্যাঁ, আজকে শুনলাম যে ওই আহত ছাত্রদের ওইখানে যে নাকি শুধু ক্ষমা চাইছে, যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বাট ফারুকীকে এই মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে, এটা ফার্স্ট। ফারুকীকে যদি মন্ত্রিসভা থেকে বাদ না দেয়, এই সরকারের এই সরকার শুধু মানে শুধু ফারুকী না, এই সরকারের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্স জারি রাখতে হবে এবং এটাকে তীব্র করে তুলতে হবে। হ্যাঁ, আমি আজকের ভিডিওতে আমি দেখলাম, মানে আমি তো ভিডিও স্ক্রিপ্ট লিখি, এটা ঠিক, কিন্তু আমি যখন বলি তখন তার স্ক্রিপ্ট মেনে মেনে বলি না, নিজের যেভাবে আসে আর কি সেটা বলে দেয়। আজকে আমি দেখলাম যে আমি এই উপদেষ্টাদেরকে তুই তোকারি করে গালাগালি করছি। আমি এটা ওই যখন রেকর্ড করছি তখন বুঝতে পারিনি, আজকে শোনার সময় দেখলাম যে আমি তুই তোকারি করে গালাগালি করছি। হাসিনা সরকারকে বা হাসিনাকে আমি তুই তোকারি বলতাম, তুই বলতাম। কিন্তু এটা বলার জন্য আমি একটা সময় নিছিলাম, হয়তো 2-3 বছর অ্যাক্টিভিজমের পরে আমি যে তুই বলছি। আমি হাসিনাকে মাতারিও বলছি, মানে শেষ দিকে তো আমি মাতারি বলতাম। এই সরকার তুই শুনে ফেলছে এত তাড়াতাড়ি। সো আমার কাছে থেকে যে ধরনের রেজিস্ট্যান্স, যে ধরনের, এটা তারা পাওয়া শুরু করবে যদি ফারুকীকে রেখে দেয়। এবং ফারুকীকে সরাতে হবে, এবং এইটা সরালেই আমরা বুঝতে পারবো যে সরকার আমাদের শক্তিকে, জনগণের শক্তিকে মান্যতা দিচ্ছে। আর যদি তারা না সরায়, তাহলে ধরে নেব জনগণের শক্তিকে সে ফ্যাসিস্টের মতোই, স্বৈরাচারের মতো করেই উপেক্ষা করছে। একজন স্বৈরাচারের সাথে যে যে আচরণ আমরা করতাম, সে আচরণ করবো প্রফেসর ইউনূসের সরকারের সাথে। নৈশুজ, হ্যাঁ, মানে হাসিনাকে হেড অন কমিশন করছে, হাসিনার সাথে মোদির সাথে ফাইট করছি, হ্যাঁ, এই প্রফেসর ইউনূসের সরকার চুক্তি মেরে উড়াই দিতে পারবো, দেবো। আলটিমেটলি কোয়েশ্চেনটা ফারুকীকে সরাইতে হবে, ফারুকীকে সরাইতে হবে। এইটার কোনো নেগোসিয়েশন না, যদি কিন্তু নাই। ফারুকীকে সরাইতে হবে, হয় ফারুকী পদত্যাগ করবে নিজে, অথবা ফারুকীকে সরাইতে হবে। না সরাইলে কি করবো, এটা প্রফেসর ইউনূসের সরকার বুঝবে, প্রত্যেকটা উপদেষ্টা বুঝবে, প্রত্যেকটা উপদেষ্টা বুঝবে। না, আমি যেটা একটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি যে উপদেষ্টা নেওয়া হচ্ছে সেটা কোনো সরকারের কোনো ট্রান্সপারেন্সি নাই। তারা তো টোটালি ফ্যাসিস্টদের মতো আচরণ করছে না, কোনো ট্রান্সপারেন্সি নাই, জনগণকে জানানোর কোনো নাই যে কাকে নিচ্ছে, কেন নিচ্ছে। একটা কিছু উপদেষ্টা হতে পারে, তাদের নাম যেতে পারে, তারা নামটা জনগণের কাছে প্রেজেন্ট করতে পারে যে দেখেন আপনারা কাকে নিতে চান বা পছন্দ করেন, তাকে একটা আপনি অনলাইনে জরিপ করতে পারেন, অনেক কিছু করা সম্ভব। আপনি আমাদের তো ডিসিশন দিতে পারেন না এইভাবে, তাই না? এটা ডিসিশন তো ফ্যাসিবাদের কাজ। আপনি কি মানে হিটলার স্টাইলে দিচ্ছেন আমাকে যে আমরা এটা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি? হু আর ইউ? আপনি আমাকে অপশন দিবেন, আমি সিলেক্ট করব। আচ্ছা আসিফ, আমি বলি,
মানে এই ক্যাবিনেট অথবা প্রফেসর ইউনূসের অফিস যদি বাংলাদেশের 200-300 জন লোকের মতামত নেয় একটা পজিশন নিয়ে, তাহলে তো কাভার হয়ে যায় বাংলাদেশের সমস্ত প্রতিনিধিত্বশীল মতামত, ঠিক কিনা বল? 200-300 জন লোক, আরো কম আমার মনে হয় মতামত না। আচ্ছা বলেন তো, এটা আপনার সাজেশন কি, এটা করলে কেমন হয়? আমরা একজন ব্যবসায়ী উনিই বলতেন, উনি 300 জন লোকের সাথে কথা বলতেন যে আমরা একজন ব্যবসায়ী একজন উপদেষ্টা নিতে চাই, কাকে নেওয়া যায় একটু বলেন তো আপনার সাজেশন, তাই না? মানে যত বেশি লোকের সাথে আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব, ভুলের পরিমাণ তত কমবে। মানে এটা করার রাষ্ট্রের কি লোক নাই? প্রফেসর ইউনূসের অফিসের লোক নাই 300 জন লোকের সাথে কথা বলবে? না, এটা বিষয়টা হচ্ছে ওই যে ওনারা তো আসলে এক্সপিরিয়েন্স হচ্ছে এনজিও চালিয়ে, তো এনজিও তে তো তারা এত কিছু বলার দরকার নাই, মানুষের সাথে এত ডিসকাশন করার দরকার নাই। তো মানুষের নেতৃত্ব দেওয়া আর এনজিও নেতৃত্ব দেওয়া তো ডিফারেন্সটা আছে। এইটাই একটা ডিফারেন্স, যে এনজিও তে আপনি হায়ার করবেন আপনার মানে সিস্টেমের উপর আপনি চাপাই দিবেন যে হ্যাঁ এই লোকটাকে হায়ার করছি, আমি হায়ার করছি, দ্যাটস ইট। বাট জনগণের নেতৃত্ব এরকম না। তো জনগণকে তো আমার বলতে হবে যে আপনি কাকে হায়ার করছেন, কি প্রসেসে হায়ার করছেন, এটা তো ট্রান্সপারেন্সি থাকতে হবে। এই ধরনের পলিটিক্যাল সেন্সটা মনে হয় গভর্নমেন্টের নাই, কারণ দেয়ার ওভারঅল ওরা যারা নিচ্ছে টোটালি এনজিও ম্যানেজারিয়াল স্কিলও আসিফ, ম্যানেজারিয়াল স্কিলও, হ্যাঁ, তার তো একটা ইয়ে থাকবে। মানে আমি তো একটা কোম্পানিতে কাজ করি, আমি তো একটা প্রতিষ্ঠানে কাজ করি, একটা ফরাসি প্রতিষ্ঠানে কাজ করি। আমরাও যখন কোনো একটা পলিসি নেই, একটা বিজনেস পলিসি আমরা যখন, আমাদেরও কিন্তু এটা ভেটিং করতে হয় সব স্টেক হোল্ডারদের সাথে, হ্যাঁ, মানে যাদের সাথে আমরা কাজ করি, এই ধরেন ডার্মাটোলজিস্ট, এস্থেটিক ডক্টর, স্পেশালিস্ট, প্রফেসর, একাডেমিশিয়ানস, রিসার্চার্স, এরকম অসংখ্য লোকের সাথে আমাদের কথা বলতে হয় ফর্মাল, হ্যাঁ, কথা বলে রেকর্ড নিতে হয় যে আমরা এটা করতে চাচ্ছি, আপনার ডাক্তার সাহেব এটা কি মনে হয়, আপনার মতামত। হ্যাঁ, তারপরে সে কারণেই তো আমরা এত পাওয়ারফুল হইতে পারছি, একটা অর্গানাইজেশন এত পাওয়ারফুল হইতে পারছে, হ্যাঁ, কারণ আমরা যেটা চিন্তা করি, ঠিক আছে, আমাদের প্রত্যেকের ধরেন প্রায় আমাদের অফিসে তো আর এমন কেউ নাই যার বিজনেস গ্রাজুয়েশন নাই, মার্কেটিং এ যারা কাজ করছে পিএইচডি নাই, হ্যাঁ, এরকম সমস্ত লোকজন আছে, সব এক্সপার্ট আছে, বাট স্টিল আমাদের প্ল্যানিংটাকে, আমাদের মেথডটাকে ভ্যালিডেট করে নিতে হয় স্টেক হোল্ডার, এবং সেই কারণেই আমাদের ভুলের সংখ্যা পরিমাণ কমে যায়। তো প্রফেসর ইউনূসের একটা ডেটাবেস থাকবে না, তার একটা অ্যাডভাইজারি কাউন্সিল থাকবে না, অ্যাডভাইজারি কাউন্সিল নাও কনসালটেশনের জায়গা থাকবে না, যে আমি এই বিষয়টা হলে ধরা যাক, আমি হেলথ নিয়ে আমি একটা ডিসিশন নেব, মেজর ডিসিশন, তাহলে আমি কতজনের সাথে আলাপ করবো, কার কার সাথে আলাপ করবো? ভেরি সিনিয়র, ইয়াং, মিড লেভেল, একাডেমিশিয়ান, রিসার্চার, প্র্যাকটিসিং ডক্টর, ক্লিনিশিয়ান, এইভাবে তো আমি একটা ইয়ে করবো, তাই না? করে, বা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, এরকম করে আমার একটা প্যানেল থাকবে যার সাথে আমি কথা বলবো, যে আচ্ছা বলেন তো এটা এই ডিসিশনটা নিয়ে যাচ্ছে, আপনার ইয়েটা কি? আরে মাথার মধ্যে থেকে তো চিন্তা বাড়ায় না, এটা তো এইভাবে চলে না দুনিয়া, এটা তো ওদেরকে বুঝতে হবে, এরা আসলে জানেই না দুনিয়াটা কেমন করে চলে। কারোর সাথে কোনো কথা, কারোর সাথে কোনো আলাপ নাই, মাথার মধ্যে যেটা আসতেছে মতিউর রহমান আর মাহফুজ আনাম যেটা বলতেছে ঠিক সেটাই মানে ম্যাসিভ নেপোটিজম, মানে এক্সট্রিম লেভেলের নেপোটিজম। তাদের লোক তারাই দিবে, তাদের আদর্শ, তাদের দর্শন, তার বাইরে কাউকে একসেপ্ট করবে না। এটা তাদের মানে ম্যাসিভ নেপোটিজম আমার মনে হয় ওভারঅল। হ্যাঁ, ওই তো রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্র, আর ক্ষমতায় বসার সময়, চেয়ারে বসার সময় প্রথম আলো লেগেছে। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের সুশীলদের, এটাই হচ্ছে বাংলাদেশের সুশীল এলিটদের স্ট্র্যাটেজি। বাট এলিটরা গেল কিভাবে? এলিটরা ওখানে গেল কিভাবে? সেটাই তো একটা কোয়েশ্চেন না? এত এলিট যাবে কিভাবে? কোন প্রসেসে গেল? আমরা কি ওদেরকে বসানোর জন্য? আমাদের এখানে স্টেক হোল্ডার নাই, আমাদের বলার অধিকার নাই কে বসবে কে বসবে না? আন্দোলন কি ওইটা তো আসিফ প্রথম দিনই হয়ে গেছে, আর্মি চিফ ডাকছে সবাইকে, আর ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। আরে তুমি বিপ্লব করছো, আর্মি চিফ টাকা কে? তুমি আর্মি চিফকে বলবো আমাদের এখানে আসেন, ইউনিভার্সিটিতে আসেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, হোটেল শেরাটনে আসেন, দরকার নয়তো ঢাকা ক্লাবে আসেন, এখানে আলাপ করি। আর্মি চিফ ক্যান্টনমেন্টে রাখতেছে, বাস পাঠাই দিছে, বাসে ড্যাং ড্যাং করতে করতে মির্জা ফখরুল যাচ্ছে, জামাতের আমির যাচ্ছে, তা জোনায়েদ সাকি যাচ্ছে, আসিফ নজরুল যাচ্ছে,
তারপরে ইভেন আমাদের মামুনুল হক যাচ্ছে, সবাই ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কেন? মানে এইটুকু পলিটিক্যাল সেন্স নাই আমি ওখানে যাব না। আরে ভাই শোনেন, আমি আমার সাথে অনেকে দেখা করতে আসে, হ্যাঁ, তো আমি তখন এটা বলে দিই, এটা ট্রিক্স আর কি, এটা বলে দিই। তো আমার সাথে দেখা করতে আসে, বলে আসেন কফি খাবো আপনার সাথে। আমি বললাম না, আমার বাসায় আসে, হ্যাঁ। তো আমার সাথে যদি দেখা করতে আসেন, আমি যদি ওইখানে ফ্যাক্টর হই, তাহলে আমার বাসায় আসতে হবে, হ্যাঁ। তো তাহলে বিপ্লব যদি আমি করে থাকি, তাহলে আমার কাছে আপনাকে আসতে হবে, আমি আপনার ওইখানে যাব না। আচ্ছা, প্রথমেই তো আমি আমি হাত স্বীকার করে নিলাম। আমি তো প্রথমেই আপনার সুপিরিয়রিটি, আপনার আপনার হায়ার পজিশন আমি স্বীকার করে নিলাম, সেই জন্য আমি তো গেলাম আপনার ওইখানে। যখন ইয়ে হলো, ওই যে 7ই নভেম্বরের বিপ্লব হলো, তাহের যে যখন ইয়ে করলো, জিয়াউর রহমানকে বের করে আনলো, জিয়াউর রহমানকে তাহেরের কাছে ইয়েতে নিয়ে আসতে চাচ্ছিল, হুম, যে শহীদ মিনারে নিয়ে আসতে চাচ্ছিল, হ্যাঁ, এবং জিয়াউর রহমানকে আসতে দেয়নি। এবং জিয়াউর রহমানকে যে আসতে দেয়নি, সে কারণেই জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে। জিয়াউর রহমান যদি শহীদ মিনারে আসতেন, তাহলে তাহের প্রেসিডেন্ট হতো, হ্যাঁ, কর্নেল তাহের প্রেসিডেন্ট হতো। মানে তাহলে নিয়ন্ত্রণটা তাহেরের হাতে চলে যেত। ওইখানে যে যাওয়া যায় না, এইটা মির্জা ফখরুলের মতো লিডার এতগুলো, তারপরে ধরেন জামাতের আমির ডাক্তার শফিকের মতো লিডার, তারপরে জোনায়েদ শেখের মতো লিডার, এরা বুঝতে পারলো না যে এখানে আমার কি করা দরকার। না, এইটুকু তাদের মাথার মধ্যে। আসিফ ভাই, আপনারা তখন কোথায় ছিলেন? মানে আপনাদের প্রতিনিধি আরো বাড়ানো গেল না কেন? না দেখেন, আমি তো ওই টাইমে জেলে ছিলাম, তখন আমি জেল থেকে বের হতে পারিনি। ও তো জানেই না। আচ্ছা, মানে না, আমি এখন বেসিক্যালি আমি তো এক্সপেক্ট করি নাই যে এইভাবে হুটহাট করে এরকম গভর্নমেন্ট ফর্ম করে ফেলবে, তাই না? এবং গভর্নমেন্ট ফর্ম করছে ভালো কথা, এবং অনেককে ডাকা হয়েছে ওখানে। সেখানে কিন্তু আমাকে গভর্নমেন্ট ফর্ম করছে ভালো কথা, আমাকে কিন্তু ডাকাও হয় নাই। মানে অ্যাজ ইফ এখানে আমার কোনো রোল নাই, ডাকা হয় নাই, এবং একটা ফোন করা পর্যন্ত করে নাই। এরপরেও মানে এটা ডিস্টেবলাইজ করে, এরপরেও একটা যদি ফোন করতো, হ্যাঁ একটু কথা বলি আসিফ, মানে আমি মানে ধরেন ওইখানে এত বাংলাদেশের বিষয়টা আছে, আমরা যারা বাইরে কাজ করছি, আমরা তো কিছু ফিগার ছিলাম, তাই না? মানে আমাদের সাথে কথা বলতে পারতো না, ইলিয়াসের সাথে কথা বলতে পারতো না, কনকের সাথে কথা বলতে পারতো না, আমার সাথে কথা বলতে পারতো না, কোনো মানে আমাদের আমাদের কোনো রোল ছিল না। মানে এটা ঠিক, আমরা দূর থেকে করছি, কিন্তু তাই বলে আমাদের কোনো রোল ছিল না, আমরা পার্ট না, আমরা তো বিপ্লবের অংশীদার, হ্যাঁ। মানে 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 ধরেন সব বিপ্লব সব হয়েছে, এই চিত্রপটে পিনাকি নাই, কনক সরোয়ার নাই, ইলিয়াস নাই। ডু ইউ থিংক এটা খুব সহজ হতো? না, আমরা তো বিকল্প মিডিয়া ছিলাম, এটা বাংলাদেশের মানুষ অলরেডি জানে, বাংলাদেশের মানুষ অলরেডি বিকল্প মিডিয়া ছিলাম, এবং আমাদের সাথে কেউ কোনো কথা বললো না, কেউ কিচ্ছু বললো না, এটা ফোন করারও কোনো প্রয়োজন বোধ করলো না। যাই হোক, প্রিয় প্রধান উপদেষ্টা, আপনি নিশ্চয়ই এই আলোচনা, যদি আপনার প্রেস সচিব অবশ্যই এটা শোনাবে না, প্রেস সচিব মতিউর রহমান আর মাহফুজা নাম কি বলেন সেটা নিয়ে হয়তো আলোচনা করবে আপনার সাথে। বাট কেউ যদি পারেন ওনাকে জানায়েন যে বাংলাদেশের মানুষ কি চায় সেটা একটু বোঝা। আমরা বাইরে যারা ছিলাম, ভিতরে যারা আন্দোলন করেছে, তারা আসলে জীবনের ঝুঁকি নিয়েই সেই দিন গণভবনের যে ভাঙচুর হয়েছে সেটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন। সংসদ ভবনে কি হয়েছে সেটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। সংসদ ভবনে আসলে কেউ ওই সিটে 2 মিনিটের জন্য বসতে যায় নাই। শেখ হাসিনা গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে গেছে, ওইটার জন্য কেউ যায় নাই, তারা গুলি খাওয়ার জন্য গিয়েছিল ওই দিন পরিস্থিতি অন্যরকমও হতে পারতো, সেটা হয় নাই। আল্লাহ বাঁচিয়েছেন এই দেশের মানুষকে। তো সেই মানুষগুলোর মূল্যায়ন করা দরকার নেই, আপনারা দেশ চালান, কিন্তু কিছু কাজ করা খুবই জরুরি। সেটা হচ্ছে, যেমন আমাদের আলোচনায় আজকে ওই বিষয়গুলো আনে নাই, আমি এগুলো একটু শেষ করি। সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে যে অফিসারদেরকে মারা হয়েছে সেটার বিচার খুব দ্রুত করতে হবে। তারপরে এই আহত নিহত তাদের পরিবারগুলোকে দেখতে হবে। প্রবাসীরা ওই ভিআইপি লাউঞ্জ করে তারপরে তাদের পানি খাইতে হবে আর 15 টাকা দিয়ে কফি খাবে, এটার জন্য প্রবাসীদের আসবেও না, যাবে না। তাদের সৌদি আরবে যাইতে 5 লাখ টাকা লাগে, সেটা কেমনে 1 লাখ টাকা লাগে? সিন্ডিকেট ভাঙতে হবে, পাসপোর্ট সহজলভ্য করতে হবে, তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারগুলো কোনো বিপদে পড়লে থানায় আলাদা একটা ডেস্ক করতে হবে, যে ডেস্ক থেকে থানার পুলিশ শুধুমাত্র প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা দিবে এটার জন্য। এরকম অনেকগুলো কাজ করা যায়। এই দাদা আপনার বলে নেই, মানে প্রবাসীরা মারা গেলে তাদের মৃতদেহ নিকট চায় বাংলাদেশে ফেরত নিতে হবে।
হুম। এবং হ্যাঁ, নিতে হবে, এবং তাদের ওই পরিবারগুলোকে আমি আমি মনে করি যে একটা বড় অঙ্কের একটা মানে প্রণোদনা দেওয়া উচিত। একটা মানুষ মারা যাওয়ার পর ওই পরিবারটা আসলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এখনো পর্যন্ত আ আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের বাইরেও তো বাংলাদেশের চিকিৎসা খাত খুবই খারাপ একটা অবস্থায় ছিল। সেই চিকিৎসা খাতের আসলে কোনো, এই একটা সরকার এসছে, কোনো নতুন কোনো কিছুই আমরা এখনো দেখি নাই। তো এইসব জায়গাগুলো নিয়ে আমার মনে হয় মানুষের আস্তে, আস্তে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভটা যে শুধু পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন, কনক সারোয়াররা করবে, বা বাইরে যারাই কথা বলছেন আরো অনেকেই আছেন এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। সো আমরা কি বলবো এখনো সেটার দিকে না তাকিয়ে আমার মনে হয় আসিফ নজরুলের যে ঘটনাটা ঘটেছে সুইজারল্যান্ডে সেটার দিকে একটু নজর দেওয়া উচিত। এই ধরনের ঘটনা কিন্তু সাধারণ মানুষের সামনে গেলেও আমার ধারণা এখন পচা ডিম আর জুতা-টুতা খাইতে পারে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের বোঝা উচিত, তারা যদি উপদেষ্টা পরিষদটা ভেঙে যায়, সেটা যদি সেনাবাহিনীও আসে, তারা মেম্বার নির্বাচন করে জিততে পারবে কিনা সেটার খুবই সন্দেহ আছে। অতএব তাদের সুদীর্ঘ একটা পথ চলতে হবে, এবং আমি মনে করি সেই পরিকল্পনা করেই তারা আগাবে। যেই কয়দিন পরিষদ এই কি বলে উপদেষ্টা পরিষদে আছে সেই দিনের চিন্তা না করে এরপরে কি করবে মানুষ, এরপরে তাদেরকে কিভাবে নিবে সেই বিষয়গুলো চিন্তা করা উচিত। পিনাকিদা আপনাকে ধন্যবাদ, আসিফ মাহতাব আপনাকে ধন্যবাদ। আমি সবশেষ একটা কথা বলেই নেই, সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য উনি কিছুদিন আগে একটা দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে একটা ওনার খসড়া একটা প্রস্তাবনা দিয়েছিলেন। আমি মনে করি যে ওনাকে মানে আমি দাদার সামনে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, যে ওনাকে যেহেতু ওনার স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, ওনাকে সেইখানে একটা দায়িত্ব দেওয়া যায় কিনা। এমনকি উনি ফ্রান্সে বসেও আমার মনে হয় একটা দায়িত্ব পালন করতে পারেন, উনি যদি দেশে নাও যেতে চান বা তারা যদি নাও চান। ফ্রান্সে বসে ওনার কাছ থেকে সেই পরামর্শগুলো অন্তত নেওয়া যায়। শিক্ষা খাতে আমি মনে করি যে আসিফ মাহতাব তিনার যে আইডিওলজি, তিনি যেই চিন্তা ভাবনা করেন, বাংলাদেশের ৮০% মানুষ সেই চিন্তা করেন আমার মনে হয়। সো আসিফ মাহতাবকেও কোনোভাবে শিক্ষা কিংবা পররাষ্ট্র এইসব মন্ত্রণালয়গুলোর সাথে যুক্ত করা যায় কিনা, ডক্টর কনক সারোয়ার আছেন, তাদেরকেও কোনোভাবে যুক্ত করা যায় কিনা, এই জিনিসগুলো আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত। আবার অনেকে মনে করতে পারেন আমার কথা বলছি কিনা ইনডিরেক্টলি, আমার আসলে বাংলাদেশে যাওয়ার আগামী ৫ বছরের ভেতরে কোনো পরিকল্পনা নেই, কোনোভাবেই সম্ভব না। আমি যাব না আরকি, এটা আমার নিজের সিদ্ধান্ত। যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের কাছে সবশেষ পিনাকিদা যে দাবিটা করেছেন যে ফারুকীকে খুব দ্রুত সরাইতে হবে, তাহলে আমরা মনে করব অন্তত ফারুকীকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, এই ছোট্ট একটা জায়গায় অন্তত আপনারা আমাদের কথা শুনছেন। যদি না শুনেন, পিনাকিদা যেটা বলেছেন, আমরাও কিন্তু অল্টারনেটিভ একটা মিডিয়া হিসাবে গত ৫ বছর ধরে কাজ করছি। সো আমরা যদি নাকি সবাই মিলে বিদ্রোহ করি, সেটা আপনাদের জন্য খুব বেশি একটা সুখকর হবে না। আমরা অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে আছি, যারা আন্দোলন করেছে তারা যদি নতুন কোনো আন্দোলন শুরু করে সেটার সাথেও আমরা থাকবো। আমরা এই সরকারের বিরুদ্ধে যেতে চাই না। অনেক নির্যাতন, অনেক ঝুঁকি নিয়ে তারপরে কাজ করেছে। আর এই দাদা যেটা বললো যে ১ মাস ৩ মাসের মধ্যে আমরা তাদেরকে এই ভাষায় কথা বলবো, এটা কখনো চিন্তা করিনি, সেভাবে বলতেও চাই না। সো আমার বিশ্বাস আপনারা আমাদের এই বক্তব্য, আজকে যে আলোচনা হলো সেটা বুঝবেন। দাদা কিছু বলবেন? না, আমি মনে করি যে আমাদের কারিকুলাম যে সংস্কার যে কমিটি হয়েছে বাচ্চাদের পাঠ্য বইয়ের, এখানে আসিফকে দ্রুত অন্তর্ভুক্ত করা উচিত। কারণ আসিফ এটা নিয়ে কাজ করছে এবং আসিফ ওখানে কন্ট্রিবিউট করতে পারবে, ভেরি পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবে, এবং আসিফের এক্সপার্টাইজ এখানে কাজে লাগানো উচিত। এবং ওই কারিকুলাম ইয়েতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের, ইভেন আমিও তো কারিকুলাম নিয়ে কাজ করছি, তাই না? আমার কাছে এখানে কিন্তু আমার কাছ থেকেও সাজেশন নিতে পারতো। মানে কারিকুলাম নিয়ে যে মেথডিক্যাল কাজ, যে ক্রিটিসিজম করা, বই ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, লাইন ধরে ধরে, সেটা তো আমি কিছুটা করছি না। আমি কমপ্লিট করতে পারিনি, কারণ তার মধ্যেই তো হাসিনার বিরুদ্ধে লড়াইটা শুরু হয়েছে। আসিফ ওই কাজটা, যদি আসিফ ওইখানে থাকে তাহলে কাজটা ভালোভাবে ওখানে। দাদা ইদানিং একটা জিনিস দেখছেন, আপনার চোখে পড়ছে যে প্রথম আলো ডেইলি স্টারে অধ্যাপক আবু সাইদ ইদানিং কিন্তু খুব পাখা মেলা শুরু করেছেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বসাহিত্য কেন্দ্রের, হ্যাঁ হ্যাঁ, তো ওনারে তো তাইলে ধরতে হবে। আমি বলে রাখি, সাইদ স্যার যদি কারো কেউ যদি এটা করে, সাইদ স্যারকে দেখাবেন যে স্যার আপনি রিটায়ার করেন, আপনি এর মধ্যে ঢুকেন না। হ্যাঁ, মানে বেইজ্জত হবে না, ঢুকেন না, কোনো দরকার নেই। ভালোভাবে বললাম আর কি, আমার বাবার বন্ধু মানুষ তো,
ডেইলি স্টার খুব প্রমোট করছেন ওনাকে, জানি না এটার পেছনে উদ্দেশ্য কি। আসিফ ভাই, আপনার যারা শিষ্য ছিল, যাদেরকে নিয়ে আন্দোলন করলেন, তাদের উদ্দেশ্যে যদি, আমি জানি না তাদের সাথে আপনার এখন যোগাযোগ কতটুকু আছে, এই প্রশ্নটা করে আর বিব্রত করলাম না, তাদের প্রতি যদি কোনো উপদেশ পরামর্শ থাকে। না, তাদের সাথে সবার সাথেই যোগাযোগ আছে, এবং আমি সবসময় বিভিন্ন সময় মানে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের থেকেই, বিভিন্ন প্রান্ত থেকে তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, অনেকে করেছেন এবং করছেন। তাদের কাছে উপদেশ হচ্ছে বা সাজেশন হচ্ছে যে আমরা বৈষম্য যদি অ্যাটলিস্ট প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে যদি যখন বৈষম্য হচ্ছে, এটা আসলে আমরা ইনিশিয়ালি অনেক ছাড় দিয়েছি, বিকজ আলটিমেটলি স্টুডেন্টের থাকার কথা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। বাট আপনাদের সাথে যদি বৈষম্য এই লেভেলের করা হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের আবার সোচ্চার হওয়া উচিত, যে বৈষম্য যাতে না করা হয় এইভাবে আপনাদের ভয়েস রেজ করা উচিত আসলে। কারণ মানে আমরা যথেষ্ট পরিমাণ টাইম দিয়েছি, আমরা যথেষ্ট পরিমাণ মানে পেশেন্স দেখিয়েছি। আই থিঙ্ক মানে ওই ফারুকি উনি একটা রেড লাইন, ওই রেড লাইনটা ক্রস করেছে। কাজে এখন থেকে আমরা মানে টোটালি এই গভর্নমেন্টের কে সাপোর্ট আমরা দিতে পারতেছি না। যদি এই ফারুকি থাকে আমরা সাপোর্ট দিতে পারতেছি না। দাদা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি বাদ গেছে আমাদের, সেটা হচ্ছে যে এই যে শেখ মুজিবের ছবি রাখা নিয়ে, এটা আপনি কিভাবে দেখছেন? আমি তো এটা নিয়ে ইলিয়াস, আমি এটা নিয়ে প্রথম থেকে তো বলে আসতেছি, তাই না? এবং একজন একজন করে ধরাই দিচ্ছিলাম যে কে কে রাখতেছে। হ্যাঁ, কিছু কিছু নামানো হয়েছে, কিন্তু দেখেন এই ফারুকির মাথার পিছনেও আছে, তারপরে বাণিজ্য উপদেষ্টার মাথার পিছনেও আছে, এবং তাদের কোনো এটা নিয়ে কোনো ব্যাদ নাই, কোনো হেডেক। আমরা বলে যাচ্ছি, আমরা বকা উল্লাহ বকে যাচ্ছি, ওনারা শোনা উল্লাহ শুনে যাচ্ছে না। হ্যাঁ, মানে আমি যদি দেশে থাকতাম তাহলে আমি সরাসরি সচিবালয়ে ঢুকে নিজের হাতে সবগুলো রুম থেকে ব্যাগ করে ফেলে দিতাম। তো এরকম কেউ নাই কেন বাংলাদেশে? বাংলাদেশে এই কাজটা কেন করতে পারে না? ছাত্রদেরকে আমি বলি, ছাত্রদেরকে আহ্বান জানাই, হাসনাত সার্জিস এদেরকে বলি যে তোমরা ঢুকে এই কাজটা করে ফেলো, সচিবালয় ক্লিন করো, সচিবালয়ে যেন কোনো শেখ মুজিবের ছবি না থাকে, হাসিনার ছবি যেন না থাকে। এটা ছাত্রদেরকেই বিতর্কের ঊর্ধ্বে একজন ব্যক্তি হিসাবে দাঁড় করানোর, একটা চরিত্র হিসাবে দাঁড় করানোর চেষ্টা করে তারা, যে শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই, শেখ মুজিব আপনি যে বই লিখেছেন, কে করে এটাই তো বিএনপি থেকেও তো বলা হচ্ছে যে উনি হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে। আপনার দেখেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুকে চিন চিন করছে, হায় বলে, ওই যে 5 তারিখে এই করার মানে আমি এই ব্যাপারে একটু কড়া কথাই বলছি। গতকালকে বাংলা ভিশনে একটা সাক্ষাৎকার নিছিল, আমি আবারও বলতে চাই আর কি, শেখ মুজিব, আওয়ামী লীগ এদেরকে যারা পুনর্বাসন করতে চাইবে, তারাও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আর কি বলবো, জি, করুক, চেষ্টা করুক, তারাই ধ্বংস হয়ে যাবে। জি, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর সব শেষ, সেনাবাহিনীকে বলবো যে কোনো ধরনের ডানে বায়ে মোস্টামুসি বন্ধ করবেন। এই সুযোগে নিয়ে আমরা আওয়ামী লীগ কিংবা সেনা শাসন কোনোটাকেই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানুষ, অ্যাজ আমাদের ভাই আসিফ ভাই সেড, যে আপনাদের বুকে যে গুলি নিতে পারে বাংলাদেশের মানুষ, এটা বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। অতএব এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কিছু নাই। সেনাবাহিনীকে বলবো জনগণের পাশে থাকবেন, এমন কোনো কিছু করার দরকার নাই যেটাতে আপনারা নতুন করে বিতর্কিত হবেন। অনেক বিতর্কের জন্ম দিয়েছেন এই গেল 15 বছরে, নতুন করে আপনাদেরকে এই বিতর্কের জায়গায় দেখতে চায় না। বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষ সম্মান করে। প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা যে এইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি, যে যারা প্রথম আলোর হয়ে কাজ করতো, ডেইলি স্টারের হয়ে কাজ করতো, তারা এখানে আসছে। আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন, তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেইলি স্টারের, বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার। হ্যাঁ, তারপরে ফারুকি হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে, তাকে নিয়ে সমালোচনা করছে, হাস্যকর মনে করছেন। 8 পাস একজন ব্যক্তি, আমাদের উপদেষ্টা, যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন এই সবিরহাটের এইখানে, এরপরে রিহাব খেটেছেন যিনি, যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে, এমন একজন বিকৃত মনা, প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে। প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন। এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন, আমি প্রথম আলো নিয়ে কথা বলছি, আমরা মানে এদের বিরুদ্ধে যখন, এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি, তাদের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা দেখছি যে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা,
এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক, আমি ওনাকে আসলে শফিকুল আলম। উনি শফিকুল আলম উনি যে আসলে এই 15 বছর কোথায় ছিলেন আমি জানি না। তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন, এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন। এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে, এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে, বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন, কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব, বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে? প্রফেসর ইউনূসের সরকারের কথা বলতেছেন? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না। হ্যাঁ, প্রভাবিত হবে না, কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ, এবং তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব। একটা বলছেন, একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে। সেদিন দেখলাম, আর পরশুদিন দেখলাম কোন একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে, ভুল ধরায় দিলে সংশোধন করবেন। ধরায় দিলাম, ফারুকির নিয়োগটা ভুল হয়েছে এবং সংশোধন করে। হ্যাঁ, তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো, এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে, একই জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না, তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি, ক্ষমতায় গেছে আমরা আরেকটা হাসিনা। রাইট। কোনোদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনোটার জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে ঠিক আছে আমাকে কথা বাদই দেন, আমরা না হয় 2 পয়সার ইউটিউবার। অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে। ফরাদ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? ওরা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান। তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না, কখনোই শুনবে না, আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকি যদি পচা ডিম খায় এখন বাইরে গেলে, তাহলে ওর মাথার টনক নড়বে, প্রফেসর ইউনূসের টনক নড়বে, আরে আমাদের উপদেষ্টা গুলো তো পচা ডিম খাইতেছে, হ্যাঁ, পচা টমেটো খাইতেছে, তখন ওদের টনক নড়বে যে না। লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না, যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে, পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে, মান সম্মান আছে, যদি আরেকজনের জুতা দিয়ে পিটাইতো তাইলে কি অবস্থা। আপনি ফারুকিরে যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে, মানে এরপরেও লজ্জা হয় না? ওরে ডিম জুতা টুতা খাইলেও লজ্জা হবে কিনা সেটা আসলে আচ্ছা একটা ইন্টারাপ্ট করি। আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি, কিন্তু ওনার ফেসবুকে যে ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল যে ওনার ব্যাপারে যেগুলো পোস্ট দেওয়া হচ্ছে তার অনেকগুলোই মিথ্যা। এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে যে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে, এগুলি যে পোস্ট সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি। আজকে যে দেখি নাই, তার মানে উনি ডিলিট করেছেন। উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট? ওটা তো আমি নিজে করেছি কাজটা। সো ডিলিট করে তো লাভ নেই, এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে, সে ডিলিট করলেই হবে? সে তো সে বোয়াগ, এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে, তার একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে আমি নামটা ভুলে গেছি, এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে, সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি করছিলেন, বাইরে থেকে সেটে গিয়েছেন, সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে, ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে, জামাত ইসলামের একটা মিটিং হবে, গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে। তো সেই মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজ গুলো কি হলো। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।